Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss part 2 of mock test paper 1. Part 2 starts from question number 31. Chalo, let's move to question number 31. Okay, chalo, question number 31. Question number 31. In which of the following segmentation in the body is first observed? ঠিক আছে, তাহলে ফার্স্ট অবজার্ভ কোথায় হয়েছিল? ফার্স্ট অবজার্ভড হয়েছিল অ্যানিলিডা। অ্যানিলিডা, ঠিক আছে, ফার্স্ট অবজার্ভড হয়েছিল অ্যানিলিডাতে। আরেকটা অ্যানিলিডার ক্যারেক্টারিস্টিক্স আমরা বলবো, সেটা হচ্ছে ট্রু সিলম। ফার্স্ট ট্রু সিলম দেখা যায় অ্যানিলিডা থেকে। ঠিক আছে, এইটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে পারে, অ্যানিলিডা থেকে ফার্স্ট ট্রু সিলম দেখা যায়। চলো, লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 32. Which of the following has radially symmetry in adult? very important, VVI। ঠিক আছে, very important, radially symmetry in adults আর bilateral symmetry in larva। অলওয়েজ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাইনোডার্মাটা, অপশন এ। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বাচ্চা বয়সে যখন ও ছোট লার্ভা স্টেজে থাকে তখন ওর বায়োল্যাটারাল সিমেট্রি দেখায়, যখন ও বড় হয়ে যায় অ্যাডাল্ট হয়ে যায় তখন ও রেডিয়ালি সিমেট্রি দেখায়। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 33. Which of the following characters is absent in all quadrants except mammal? তাহলে ম্যামেলিয়ার একটা ইউনিক ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে কি? ম্যামারি গ্ল্যান্ডস, ম্যামেলস ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে, অপশন সি, ম্যামারি গ্ল্যান্ডস। ঠিক আছে, চলো লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 34. Which one of the following sets of animal share a four-chambered heart? এই কোশ্চেনটা করার আগে আমি বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তোমাদেরকে বলি, আমাদের চ্যানেলে অনলাইন ফ্রি বায়ো টেস্ট করানো হয়। ঠিক আছে, এভরি সানডে করে তোমরা ওটাতে জয়েন করতে পারো, টোটালি ফ্রি অফ কস্ট। আর আমরা এখন ফার্স্ট হাফ সিলেবাস মক টেস্ট হচ্ছে, এরপরে আমরা ফুল সিলেবাস মক টেস্ট নেব। আস্তে আস্তে ইউনিট ওয়াইজ আমরা মক টেস্ট নেওয়া শুরু করব। তো তোমরা যারা এখন যারা নতুন আমাদের চ্যানেল দেখছো, তো তোমাদের বলি তোমরা ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে ওখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও। আর ওখানে গিয়ে তুমি বলবে তুমি মক টেস্ট দিতে চাও, তো আমরা তোমাদেরকে মক টেস্ট প্ল্যাটফর্মে তোমাদের অ্যাড করে দেবো। ঠিক আছে, চলো তো আমরা অপশানগুলো এখন দেখে নিই। অপশানসগুলো কী কী আছে? অ্যামফিবিয়ান, রেপটাইলস, বার্ডস। ঠিক আছে, এটা একটু তোমাদের একটু বলে দিই। এখানে একটু একটা জিনিস মনে রাখতে হবে, এক্সেপশনাল কেস এখানে ক্রোকোডাইলস বিলংস টু রেপটাইলস হলেও ক্রোকোডাইলসের 4 চেম্বার্ড হার্ট আছে। এটা হচ্ছে রেপটাইলসের এক্সেপশনাল 4 চেম্বার্ড হার্ট ক্রোকোডাইলসের মধ্যে আছে। ঠিক আছে, চলো এটা তোমাদেরকে বলতে হতো যে রেপটাইলসের ইনকমপ্লিট 4 চেম্বার, বাট ক্রোকোডাইলসের 4 চেম্বার্ড হার্ট আছে। ঠিক আছে, অ্যামফিবিয়ার 3 চেম্বার্ড হার্ট, যেরকম বলে দিই অ্যামফিবিয়ান্স হ্যাজ 3 চেম্বার্ড হার্ট। ঠিক আছে, অ্যামফিবিয়ান হ্যাজ 3 চেম্বার্ড হার্ট। আর রেপটাইলসেরও ইনকমপ্লিট, মানে এভলিউশনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এভলিউশনের দিকে, ইনকমপ্লিট 4 চেম্বার। এক্সেপশনাল হচ্ছে ক্রোকোডাইল। এক্সেপশনাল কে? ক্রোকোডাইল। ঠিক আছে, চলো
লেটস মুভ টু, তার না আচ্ছা অপশানের অ্যান্সারটা কি, অপশানের অ্যান্সার হচ্ছে এই রেপটাইলসের পর থেকে এভিস চলে এসছে, ঠিক আছে। রেপটাইলসের আমরা কী করে বুঝলাম, এইটা একটা ভালো ভালো জিনিস তোমাদের বলে দিই কী করে বুঝলাম। আমরা সবাই জুরাসিক পার্ক ফিল্মটা দেখেছি তো, জুরাসিক পার্কের যে ডিরেক্টর, সে ডিরেক্টর লাস্টের দিকে একটু ভালো করে, যদি তোমরা যারা জুরাসিক পার্ক ফিল্মটা দেখেছো, লাস্টের দিকে একটু খেয়াল করবে ডাইনোসররা উঠতে শিখেছে, ঠিক আছে। জুরাসিক পার্কে যে তুমি যদি দেখো ফিল্মটা জুরাসিক পার্ক, তখন দেখবে লাস্টে ডিরেক্টর কি করেছে, ডাইনোসরদের উঠতে দেখিয়েছে। কিছু কিছু ডাইনোসর যারা এমনি যারা উঠতে পারতো না তো ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে একটা এভলিউশন ডাইনোসরদের মধ্যে এসেছিল, যেই এভলিউশনে ওই ডিরেক্টর দেখাতে যাচ্ছে যে ডাইনোসরদেরও ওড়ার জন্য ডানা হয়ে গেছে ওদের, ঠিক আছে। ইটস লিডস টু, মানে এই ডাইনোসররা যে উঠতে পারছে, এই উঠতে পারাটাই এই লিডস টু রেপটাইলস থেকে বার্ডসে একটা কি মুভমেন্ট, রেপটাইলস থেকে বার্ডসের একটা মুভমেন্ট। এইটা হচ্ছে রেপটাইলসের। এবার বার্ডস আসলো কিভাবে, এইটা হচ্ছে ওই জুরাসিক পার্কের ডিরেক্টর ওইখানে এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখিয়েছিল যে ডাইনোসররা উঠতে পারছে, ঠিক আছে। আমরা এইটাও দেখেছি যে ব্যাঙাচি, ঠিক আছে, ব্যাঙাচি তো অ্যাম্ফিবিয়ান, ফিশ থেকে কি করে অ্যাম্ফিবিয়ান হলো। দেখো ব্যাঙাচি কিন্তু যদি তুমি ছোটোবেলায় ব্যাঙাচিকে দেখো, মানে ব্যাঙাচি অ্যাকচুয়ালি ব্যাঙের তো ছোটো ছোটো, মানে ছোটো ব্যাঙ যেগুলো, মানে ব্যাঙাচি যেগুলো ব্যাঙের বাচ্চা, ঠিক আছে, ওর যে লার্ভার স্টেজটা যদি তুমি দেখো, ওই ব্যাঙাচি দেখবে ফিশের মতো, কিন্তু ও কিন্তু ওরকম ঠিক এক্স্যাক্টলি একটা ফিশ দেখতে, ছোট বাচ্চা ফিশকে যেরকম দেখতে হয়, ওইটা হচ্ছে একটা এভলিউশন স্টেজ, যেখান থেকে বোঝাচ্ছে যে অ্যাম্ফিবিয়ান্স ডেভেলপ ফ্রম দ্য ফিশেস বা পিসেস, ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান্স ডেভেলপ। আর এই আরেকটা জিনিস তোমাদের বললাম যে এই যে ডাইনোসররা উঠতে পারছে, এটা বোঝাচ্ছে যে রেপটাইলস থেকে বার্ডসের কী করে ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, রেপটাইলস থেকে কী করে বার্ডস হচ্ছে, ঠিক আছে। আমরা আর্কিওপটেরিক্সের নাম শুনেছি অনেক সময়, আর্কিওপটেরিক্সও কিন্তু এমনই একটা বার্ডস যার সব কিছু আছে, প্রত্যেকটা ক্যারেক্টার, রেপটাইলসের ক্যারেক্টার্স আছে, বার্ডসের ক্যারেক্টার আছে, ঠিক আছে, ওর কী আছে, স্কেলস আছে, নেইলস আছে, সব আর্কিওপটেরিক্সের কিন্তু আবার ওদের একটা লিমসও আছে। যদি তুমি ভালো করে ডানা মানে আর্কিওপটেরিক্সের ডানাগুলো দেখো, দেখবে ঠিক ফ্যালেঞ্জেসের মতো এক একটা জিনিসও আছে ওদের। এই আর্কিওপটেরিক্সও কিন্তু একটা এক্সেপশনাল, ওর মধ্যে সব কটা এই অর্ডার্সগুলো কিন্তু প্রেজেন্ট আছে, ঠিক আছে। চলো আমরা এখন কোশ্চেন নাম্বার 35 করবো। কোশ্চেন নাম্বার 35 কী আছে, birds and mammals share one of the following characters as a common features। দেখো বার্ডস আর ম্যামেল, আমরা দেখতে পাচ্ছি যে বার্ডস আর ম্যামেলের কমন ক্যারেক্টারটা কি। দেখো বার্ডস আর ম্যামেলের কমন ক্যারেক্টার হচ্ছে ওরা সবাই হোমিওথার্মস। এই হোমিওথার্মস মানে ওয়ার্ম ব্লাড, ঠিক আছে, ওয়ার্ম ব্লাড মানে এরা হচ্ছে কীরকম বলছি, এই ওয়ার্ম ব্লাড যারা, তারা কি মেনটেন করার সবসময় চেষ্টা করে, হোমিওস্ট্যাটিক, হোমিওস্ট্যাটিস মানে হচ্ছে, ধরো তোমার বাইরের টেম্পারেচার খুব ঠান্ডা, এবার তোমার বডিতে টেম্পারেচার মেনটেন করার জন্য তোমার বডি অটোমেটিক্যালি তোমার টেম্পারেচারের সাথে বাইরের টেম্পারেচারে একটা ইকুইলিব্রিয়াম আনার চেষ্টা করবে, যাতে তোমার কোনোভাবে কষ্ট না হয়। এইটা হচ্ছে হোমিওস্ট্যাটিস। যদি বাইরের টেম্পারেচার খুব গরম হয়, দেখবে আমরা মানে ঘামছি, খুব ঘাম হয়, সোয়েটিং হচ্ছে, তার মানেটা হচ্ছে আমাদের বডি যখন গরম হয়ে থাকে, বডি অটোমেটিক্যালি সোয়েট করে কি করে দেয়, বডি যখন সোয়েট হয় আমাদের স্কিনের উপরে অনেক সোয়েট যখন আস্তে আস্তে চলে আসে, সোয়েটটা এভাপোরেট হওয়ার সাথে সাথে আমাদের একটা কুল ফিলিংস আসে। এই কুলিংটাই কিন্তু হোমিওস্ট্যাটিস, এইটাই হচ্ছে হোমিওস্ট্যাটিসের কাজ। এটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এটা হোমিওস্ট্যাটিসকে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, আর বার্ডস আর ম্যামেলের যে কমন ক্যারেক্টার সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিস, ঠিক আছে। চলো নেক্সট মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 36, ভেরি ইম্পর্টেন্ট আর একটু নলেজেবল কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান
পয়জনাস স্নেক। আমরা এটা সবাই জানি, কে পয়জনাস স্নেক নয়? পাইথন। পাইথন কীরকম? পাইথন কীভাবে আমাদের অ্যাটাক করে? পাইথন হচ্ছে পেঁচিয়ে নেয়। যেই ওর যে কি বলবো, ও যদি কাউকে খেতে চায় তো ওই পাইথন কিন্তু ডাইরেক্টলি ওইভাবে কোনো পয়জন বা কোনো কিছু দিয়ে ও হার্ম করে না। ও কাজ করে কি, ও আগে ওর পুরো ওই জিনিসটাকে, যেই ওর যে প্রেটা, ঠিক আছে, ওর যে প্রেটা আছে, ওই প্রেটা ও যখন প্রেটাকে খাবে তার আগে কি করে, ও প্রেটাকে পুরোপুরিভাবে ওর নিজের বডি দিয়ে মানে এমনভাবে ওকে পেঁচিয়ে নেবে, আস্তে আস্তে ওই ওর যে ভিতরে বোন স্ট্রাকচার আছে, বোন স্ট্রাকচারগুলো ভেঙে যাবে। এতটাই প্রেশার দেয় যা ভেঙে যাবে। আগে কিন্তু ভাঙবে, তারপরে কিন্তু ও ওটাকে সোয়ালো করবে, মানে গিলতে শুরু করে দেবে। বুঝতে পেরেছো? তাহলে কে পয়জনাস স্নেক নয়, সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 37। রিপ্রোডাকশন জায়গাটা শুরু হয়ে গেল এখান থেকে। সেমিনাল প্লাজমা ইন হিউম্যান ইজ রিচ ইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেমিনাল প্লাজমাতে আমরা কি কি পাবো? আমরা পাবো ফ্রুক্টোজ পাবো, ক্যালসিয়াম পাবো, আর সার্টেন এনজাইম পাবো। ঠিক আছে, তাহলে এরা কোথা থেকে সিক্রিট হচ্ছে? সেমিনাল প্লাজমা দেখো, প্রস্টেট থেকে সিক্রিট হয় কিছু হচ্ছে প্রস্টেট, কিছু হচ্ছে কি কর্পাস, আর কর্পাস গ্ল্যান্ডের কাজ লুব্রিকেশন। ঠিক আছে, মনে রেখে দিও। আর প্রস্টেট থেকে সিক্রিট হয়, আর হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গা থেকে, এই তিনটে জায়গা থেকে সিক্রিট হয় সেমিনাল প্লাজমাটা। ঠিক আছে, মনে রেখো এই যে তিনটে জায়গা থেকে আর কি হয় আর কি আছে, এই তিনটে জায়গার নাম আর এর ফাংশনটা কি দেয় ওরা সেমিনাল প্লাজমাতে, কে কোনটা কনস্টিটিউট করে, এইটা কিন্তু একটু বই পড়তেই হবে তোমাদের এই জায়গাটা। আরেকটা হচ্ছে, আর এদের মধ্যে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। মানে এখানে আরেকটা খুব ভালো জিনিস তোমাদের মনে পড়লো, এখান থেকে ফ্রুক্টোজ, ঠিক আছে, এই ফ্রুক্টোজ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্রুক্টোজ টেস্ট করতে হয়। ঠিক আছে, সেমিনাল প্লাজমাতে যে ফ্রুক্টোজটা আছে, এই ফ্রুক্টোজটা টেস্ট হয় রেপ টেস্টে। যদি কোনো ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে রেপ হয় কোনোভাবে, তখন সবসময় আগে রেপ টেস্ট করার সময় যে ওরা যে সোয়াবটা নেয়, এই সোয়াবটা নেওয়ার সময় এই ফ্রুক্টোজ টেস্ট করে। ঠিক আছে, ফ্রুক্টোজ টেস্ট, এটা কিন্তু এক্সামে আসে। মানে কি থাকে, কোনটা থাকে, গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মনে রাখতে হবে রেপ টেস্টের সময় যে ফ্রুক্টোজ। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিও, রেপ টেস্ট হলে ফ্রুক্টোজ। আর ওর মধ্যে আর কি আছে? ক্যালসিয়াম আছে, আর সার্টেন এনজাইমস আছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 হচ্ছে টেম্পারেচার অফ স্কোয়াটাম which is necessary for a functional testis is always around 2 degree below body temperature. Very 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 important, 2 degree below body temperature। কেউ মনে করো না 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, অলওয়েজ মনে রাখবে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো কেন, এর জন্যই অনেক সময় আমাদের এই টেস্টিস যখন কোনো ফল্ট দেখায়, ঠিক আছে, ইনগুইনাল ক্যানালে যখন একটা মেল চাইল্ড বর্ন হয়, তখন টেস্টিস তার মানে চাইল্ড বর্ন হওয়ার সাথে সাথেই তো টেস্টিস ইনগুইনাল ক্যানাল থেকে বাইরে বেরিয়ে আসে না, কিছু টাইম নেয়। এই টাইমটাই যখন নিতে পারে না বা কোনো সময় ফল্ট হয়ে যায়, তখন কিন্তু ডক্টররা ইনগুইনাল ক্যানালটা অপারেট করে টেস্টিসটাকে বাইরের দিকে বের করে নেওয়ার চেষ্টা করে। তাতে কি হয়, তাহলেই টেস্টিস ফাংশনাল টেস্টিস হিসাবে মানে ফাংশনাল টেস্টিস হবে না। যদি বডির ভিতরে টেস্টিস থেকে যায়, তাহলে বডির টেম্পারেচার আর টেস্টিসের টেম্পারেচার সেম থাকবে, তাতে ফাংশন করবে না। টেস্টিসের ফাংশন করতে গেলে বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39, দ্য প্রিন্সিপাল টেল
হ্যাঁ, দ্য প্রিন্সিপাল টেল পিসেস অফ হিউম্যান স্পার্ম, ঠিক আছে, শোজ মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই প্রিন্সিপাল টেল পিসেস তোমাদের একটা এখানে বলে দিই, অলওয়েজ মনে রাখবে প্রিন্সিপাল টেল পিসেস যখন এরকম টাইপের কোশ্চেন আসে মনে রাখবে ফ্ল্যাজেলা, ঠিক আছে, আর সিলিয়া, ঠিক আছে, ফ্ল্যাজেলা সিলিয়া। এই ফ্ল্যাজেলা সিলিয়াতে, সিলিয়া স্পেলিং মনে একটা 1L হবে, ঠিক আছে, স্পেলিংয়ে কিছু গন্ডগোল আছে, প্লিজ এটা একটু দেখে নিও, ঠিক আছে, সিলিয়াতে। বাট ফ্ল্যাজেলা সিলিয়াতে কি থাকে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট, ফ্ল্যাজেলার সিলিয়াতে অ্যারেঞ্জমেন্টটা কি থাকে 9+2 অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে ফ্ল্যাজেলা সিলিয়াতে কি থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 9+2 অ্যারেঞ্জমেন্ট, কারণ এইটা আমাদের সেল ইউনিটেও কিন্তু খুব ভাইটাল একটা অ্যারেঞ্জমেন্ট মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্টটা, ঠিক আছে, যে 9+2 কার থাকে, ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ মানে তোমাদের এটা জানতেই হবে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে দিয়ে দেয়, ঠিক আছে। চলো এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন কি আছে, at which stage of life is oogenesis initiated in human female, ঠিক আছে, at which stage of life oogenesis is initiated, অলওয়েজ মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, মাদার্স উমে থাকার সময় oogenesis কিন্তু স্টার্ট হয় আর oogenesis কমপ্লিট হয় আফটার ফার্টিলাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট। এমব্রায়োনিক ডিউরিং embryonic development very important during embryonic, ঠিক আছে। আমরা অ্যারেস্ট থাকে কোন স্টেজটা মনে রাখবে তো আমাকে একবার বলো কমেন্টে, oogenesis-এর যে একটা অ্যারেস্ট স্টেজ আছে, অ্যারেস্ট কোন স্টেজে oogenesis-এ, সেই সময় ও হ্যাপ্লয়েড, যখন অ্যারেস্ট থাকে কোন স্টেজে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, কোন স্টেজে থাকে একটা, আর হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এইটা আমাকে বলবে, অলওয়েজ বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমেন্টে এটা জানাবে, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, আর প্রোফেজ, মেটাফেজ, এই যে পর যে স্টেজগুলো আছে, ঠিক আছে, এইটা আমাকে বলবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ, কোন স্টেজে গিয়ে থাকে। আরেকটা জিনিস যেটা বলবে, প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, যেইটা একদম এক্স্যাক্ট ওয়ার্ডটা, আমি এক্স্যাক্ট অ্যান্সারটা চাই, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 42, middle piece of sperm content, very important, middle piece of sperm content mitochondria, কি করে না, মাইটোকন্ড্রিয়া এনার্জি দেয়, ঠিক আছে, এনার্জি দেয় কি মুভমেন্টের জন্য, ঠিক আছে, এটা একটু মনে করবে, ঠিক আছে, এনার্জি দিচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 42, how many sperms are formed from 4 primary spermatocyte, ঠিক আছে, আমাকে বলো তো প্রাইমারি স্পার্মাটোসাইট ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড, এন নাকি 2N, প্রাইমারি স্পার্মাটোসাইট এন নাকি 2N, এটা বলো, সবাই তো রিপ্রোডাকশন খুব ভালো করে পড়ো এক কথায়, তো আমাকে বলো যে প্রাইমারি স্পার্মাটোসাইট এন নাকি 2N, ঠিক আছে, ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড। চলো নেক্সট আমরা চলে আসি এর অ্যান্সারটা সলভ করি, যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মনে রাখবে একটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কটা হয়, 4টে, ঠিক আছে, কটা হয়, 4টে, একটা স্পার্মেটোসাইটস থেকে 4টে হয়, তাহলে 4টে স্পার্মেটোসাইটস থেকে কটা হবে, 16টা, ঠিক আছে। চলো একটা থেকে 4টে, 4টে থেকে 16টা। চলো কোশ্চেন নাম্বার 43, in oogenesis haploid egg is fertilized by a sperm at which stage, oogenesis-এর সময় haploid egg is fertilized by a sperm at which stage, always secondary oocyte, primary oocyte তো নয়, সেকেন্ডারি। এই প্রাইমারি oocyte যে অ্যারেস্ট থাকে, আমি আগেই কোশ্চেনটা করেছিলাম, কোন স্টেজে
কখন ওর কি থাকে, এন নাকি টু এন, ডিপ্লয়েড নাকি কোন কন্ডিশন, ঠিক আছে, আর কোন স্টেজটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাকে কিন্তু বলবে কোন স্টেজটা। আর এটা হচ্ছে ইন oogenesis হ্যাপ্লয়েড এগ ইজ ফার্টিলাইজড বাই আ স্পার্ম অ্যাট হুইচ স্টেজ, সেটা হচ্ছে সেকেন্ডারি oocyte স্টেজ, ঠিক আছে, সেকেন্ডারি oocyte অলওয়েজ হ্যাপ্লয়েড, অলওয়েজ হ্যাপ্লয়েড। চলো নেক্সট কোশ্চেন, অ্যাক্রোজোম ইজ আ টাইপ অফ, অলওয়েজ মনে রাখবে অ্যাক্রোজোম ইজ আ টাইপ অফ লাইসোজোমস, acrosome is a type of lysosome derived from Golgi bodies, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রেখে দিও। আর এই ডেরিভেশনটা খুব আসে কারণ একটা স্পামের হেড যখন তুমি ড্র করবে, এখানে যখন অ্যাক্রোজোমসগুলো থাকে, এখানে হ্যালানিউরিক অ্যাসিড, হ্যালানিউরিডেজ কার থাকে আর হ্যালানিউরিক অ্যাসিড কার থাকে, মেলের থাকে নাকি ফিমেলের থাকে, এটা একটু বলো তো দেখি, ঠিক আছে, হ্যালানিউরিক অ্যাসিড কার থাকে আর হ্যালানিউরিডেজ কার থাকে, এটা একটু হায়ালুরিডেজ কার থাকে, এটা একটু আমাকে বলো, ঠিক আছে। এখানে বডির মিডিল পিস হচ্ছে, ঠিক আছে, এটা বডির, চলো এখান থেকে আসবে, এখানে প্রক্সিমাল, এখানে থাকবে প্রক্সিমাল, আর এই টেল পজিশনের দিকে চলে আসবে ডিস্টাল, তারপরে ও আস্তে 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 সরু হতে থাকবে, ঠিক আছে। চলো এটা একটা স্পাম, মোটামুটি একটা স্পাম, এরকমভাবে হয় না, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে পুরোপুরিভাবে, এই জায়গাটা মাইটোকন্ড্রিয়ার জায়গা, ঠিক আছে। আর এই যখন মনে রাখবে এই যে প্রক্সিমালটা না, আর এইটা হচ্ছে ডিস্টালটা, ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওলি, এটা প্রক্সিমাল সেন্ট্রিওলি। এই ডিস্টাল সেন্ট্রিওলি, এখানে একটা ভালো কনসেপচুয়াল বলছি, এই ডিস্টাল সেন্ট্রিওলিস থেকে কি হয়, অ্যারে ফর্ম হয়, অ্যারে, ঠিক আছে, এই ডিস্টাল সেন্ট্রিওলি থেকে অ্যারে ফর্ম হয়, ঠিক আছে, মনে রাখবে ডিস্টাল সেন্ট্রিওলি থেকে অনেক অ্যারে ফর্ম হয়, এই অ্যারে কিন্তু টেইল ফর্মেশনের ক্ষেত্রে সাহায্য করে। আর প্রক্সিমাল সেন্ট্রিওলি টেক্স প্লেস ইন ফার্টিলাইজেশন, অনেক সময় কোশ্চেন দেয় হুইচ সেন্ট্রিওলি, ডিস্টাল নাকি প্রক্সিমাল, এইখান থেকে পুরো স্পার্ম হেডটা কিন্তু আমাদের ওভামের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। প্রক্সিমাল সেন্ট্রিওলি টেক্স প্লেস ইন ফার্টিলাইজেশন, মানে প্রক্সিমাল সেন্ট্রিওলি কিন্তু চলে যায়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট, সিজেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইন ওম্যান ইজ কল্ড, মানে মেনস্ট্রুয়াল সাইকেল যখন বন্ধ হয়ে যায় অ্যাট দ্য এজ অফ, অনেক বইতে লেখা থাকে 45, অনেক বইতে লেখা থাকে 50, তো এটা একটু 45 কি 50 এরই আশেপাশেই হয়, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স 45 থেকে 50, আমাদের এনসিআরটি বলে 50 ইয়ার্স, ঠিক আছে, এনসিআরটি বলছে 50 ইয়ার্স ওম্যানদের মেনোপজ হয়ে যায়, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 45 এর সি অ্যান্সার, মেনোপজ, তাহলে সিজেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে মেনোপজ। আচ্ছা নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইমপ্ল্যান্টেশন টেক্স প্লেস আফটার, আমরা কবে ইমপ্ল্যান্টেশন হবে এটা কি করে জানবো, কবে ফার্টিলাইজেশনের কোন দিন, কত নম্বর দিনের পরে, 7 days আফটার ফার্টিলাইজেশন হওয়ার 7 দিন পরে আমরা জানতে পারবো ইমপ্ল্যান্টেশনটা, ঠিক আছে, তাহলে 7 days, আফটার 7 days। চলো কোশ্চেন নাম্বার 47, দ্য মেইন ফাংশন অফ ট্রোফোএক্টোডার্ম ইন ম্যামেলিয়ান এমব্রায়ো ইজ, ম্যামেলিয়ান এমব্রায়োতে ট্রোফোএক্টোডার্মের ফাংশনটা কি, তুমি যদি এখানে, আমি যদি একটা আঁকি, ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনার সেল মাস, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনার সেল মাস, এটা কি ইনার সেল মাস, ঠিক আছে, ফুল এরকম কভার থাকবে, আস্তে আস্তে ইনার সেল মাসটা, ঠিক আছে, ইনার সেল মাসটা, আর এটা হচ্ছে কি, এই দেখো, চলো এটা হচ্ছে ইনার সেল মাস, এই সেম স্ট্রাকচার তোমাদের বইতেও দেখতে পাবে যে ইনার সেল মাস কোনটা আর নিচে। আর এবার দেখো তোমাদের মেন যেটা আমি বলছি, এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টের মধ্যে দেখো আউটার যে পার্টটা আছে, ঠিক আছে, ব্লাস্টোসিস্টের আউটার পার্টটাকে আমরা বলবো ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্ট, আর এই ইনার পার্টটা হচ্ছে ইনার সেল মাস, ঠিক আছে। এবার কার কি কাজ দেখো, এই ট্রোফোব্লাস্টের কাজ হচ্ছে ফর্মেশন অফ, ভালো করে লিখে রাখবে, কোরিয়ন অ্যামনিয়ন লিডস টু, এই কোরিয়ান অ্যামনিয়ন লিডস টু প্ল্যাসেন্টা,
তার মানে মেইন ফাংশন অফ ট্রোফোএক্টোডার্ম, এইখান থেকে ট্রোফোপ্লাস্টের এখান থেকে ট্রোফোএক্টোডার্ম হবে। এবার মেইন ফাংশনটা কি, ফর্মেশন অফ প্ল্যাসেন্টা, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মেশন অফ প্ল্যাসেন্টা। তোমাদের আমি যদি এর ডিটেলস একদিন বলবো যে কিভাবে একটা এমব্রায়ো ফর্ম হচ্ছে, ঠিক আছে, কোনো যদি আমি হিউম্যান রিপ্রোডাকশন কোনো ক্লাস করাই তখন দেখতে পাবে যে কিভাবে কত সুন্দর এক একটা স্টেপস ওয়াইজ, যে এক একটা মরুলা থেকে শুরু করে মরুলা, ব্লাস্টুলা, গ্র্যাস্টুলা, আস্তে 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 একটা স্টেজ, এই স্টেজগুলো থেকে কিভাবে একটা এমব্রায়ো ফর্ম হচ্ছে, কোন দিন থেকে কোন দিন, ফুল ক্লিয়ার একদিন করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 হচ্ছে ফিটাস গেট নারিশমেন্ট অ্যান্ড অক্সিজেন থ্রু, আমরা সবাই জানি কি থেকে, এই দেখো প্ল্যাসেন্টা থেকে। আচ্ছা আমাকে বলো তো অ্যালেন্টয়েজের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালেন্টয়েজ? সবাই বলবে, ঠিক আছে। ফাংশন অফ অ্যালেন্টয়েজ, এটা একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালেন্টয়েজ। আর স্টেম সেল, স্টেম সেল, আমরা যদি কোনো এমব্রায়ো স্টেম সেল বার করতে চাই, কোন জায়গা থেকে স্টেম সেল গ্রো করে, ভেরি 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 ইম্পর্টেন্ট আর নলেজেবল কোশ্চেন, জেনে রাখা ভালো এখনকার দিনে। স্টেম সেল খুব ইম্পর্টেন্ট। এই স্টেম সেল যদি চাই আমি যে আমি কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করব, সে সময় স্টেম সেল হয়ে গেলে কি হয়, খুব ভালো হয়, কারণ এই স্টেম সেল থেকে ওই অর্গানটা আবার নিউ গ্রো করতে পারবে। এই স্টেম সেল, ঠিক আছে, কোন জায়গা থেকে, এই কোন জায়গা থেকে, ঠিক আছে, অ্যালেন্টয়েজ, ইয়র্কশায়ার নাকি কোরিয়ন, কার থেকে এই স্টেম সেলটা আমি পাবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড ইন প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল। তাহলে একটা আরডিএনএ বার করতে গেলে বা বানাতে গেলে আমার কি এর মধ্যে কাকে দরকার নেই, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যথেষ্ট দরকার আছে, লাইগেজ দরকার আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, প্যালিন্ড্রোমিক সিনড্রোমে কেটে দেবে, ঠিক আছে। লাইগেসের কাজ জুড়ে দেওয়া, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন তো মাস্ট লাগবে, ইকোলাই লাগবে না, ঠিক আছে। ভেরি ইজি কোশ্চেন ছিল এটা। চলো কোশ্চেন নাম্বার 50। ইন অ্যাগারস জেল ইলেকট্রোফোরেসিস, তোমরা যখন আমাদের কি জেনেটিক মাইক্রোবায়োলজির ওখানে পড়বে বা জেনেটিক নিয়ে কোনো সময় HLA করবে, যখন ল্যাব টেকনোলজিস্টের আমাদের ডিপার্টমেন্টে সবসময় কোনো একটা মেডিকেল কলেজে গিয়ে যখন তোমরা মলিকুলার বায়োটেকনোলজি পড়বে, তখন এই জেল ইলেকট্রোফোরেসিসটা খুব কাজে আসে। আমরা সবাই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজ আছে, তো বিভিন্ন কলেজে এই প্রসেসটা খুব সুন্দর দেখানো হয়। আমরা বইতে পড়েছি ক্লাস 11-12-এ, বাট এটা তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখো খুব সুন্দর, খুব আর একটু টাইম কনজিউমিং প্রসেস, যে একটা প্রসেস করতে অনেকটা সময় লাগে আর খুব মানে ইন্টারেস্টিং একটা প্রসেস। তোমরা যদি পিজিতে যাও, SSKM পিজিতে যাও, তোমরা যদি বড় বড় মানে যে আমাদের NRS কলেজে যাও, মেডিকেল কলেজে যাও, যেই কলেজে যাও না কেন, আরও অনেক কলেজে এই প্রসেসগুলো, যে মলিকুলার বায়োটেকনোলজি, মলিকুলার জেনেটিক্সের এই প্রসেসটা, জেল ইলেকট্রোফোরেসিস, খুব সুন্দর লাগবে, একবার কোনো না কোনো সময় দেখবে, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা আগে সলভ করে নিই। এর বেসিক্স একবার আমাদের ক্লাস 12 হচ্ছে এর বেসিক কনসেপ্টটা আছে, ঠিক আছে। ইন অ্যাগারস জেল ইলেকট্রোফোরেসিস ডিএনএ মলিকিউল ইজ সেপারেটেড অন দ্য বেসিস অফ, তাহলে ডিএনএ মলিকিউল আমরা কি পড়েছি অ্যাগারস জেলে, যেগুলো ছোট পার্টিকেল সেগুলো যখন ইলেকট্রিক চার্জ দেওয়া হবে দূরে সরে যাবে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাইজ অ্যান্ড ওয়েট, আর অবভিয়াসলি ছোটো মানে ওর সাইজটাও কম হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে অপশন বি, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 51। গোল্ডেন রাইস ইজ ইয়েলো ইন কালার ডিউ টু প্রেজেন্স অফ, জেনে রেখে দিও, গোল্ডেন রাইস ইজ ইয়েলো ইন কালার ডিউ টু প্রেজেন্স অফ বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন। কোশ্চেন নাম্বার 52। মেয়োসিস ইজ ইন ডিপ্লয়েড অর্গানিজমস results in প্রোডাকশন অফ গ্যামেটস, অবশ্যই। রিডাকশন অফ নাম্বার অফ ক্রোমোজোম, হ্যাঁ রিডাকশন ডিভিশন আমরা মেয়োসিসকে বলে থাকি। ইন্ট্রোডাকশন অফ ভেরিয়েশন, ইয়েস মেয়োসিসের জন্যই কিন্তু ভেরিয়েশন হয়, ঠিক আছে। তাহলে অল অফ দিস। চলো কোশ্চেন নাম্বার 53। অ্যাট হুইচ স্টেজ অফ মেয়োসিস ডাজ জেনেটিক কনস্টিটিউশন অফ গ্যামেটস ইজ ফাইনালি ডিসাইডেড, তাহলে কোন স্টেজটাতে, অলওয়েজ মনে রাখবে
অ্যানাফেজ 1A জেনেটিক কনস্টিটিউশন অফ গ্যামিটস, কারণ মেটাফেজে কি হচ্ছে সবাই ইকুয়েটোরিয়াল পজিশনে, মানে ইকুয়েটরের মতো সবাই, দেখো মেটাফেজে কি হয়ে যাচ্ছে সবাই মাঝে চলে আসছে, ঠিক আছে, সবাই মাঝে চলে আসছে, এটা হচ্ছে মেটাফেজ কন্ডিশন। এইভাবে ঠিক হয় না, এটা নয়, এক সেকেন্ড, এটা নয়, এটা নয়, এইটা মেটাফেজটা আঁকছি, দাঁড়াও, ঠিক আছে, দেখো এই সবাই কিন্তু একটা নর্মাল প্লেনে আছে, এটা হচ্ছে আমার মেটাফেজ। আর এই সময় এই মেটাফেজেই আমরা এই ক্রোমোজোমগুলোকে ভালো দেখতে পারি, সব থেকে বেস্ট, ঠিক আছে, বেস্ট স্টেজ টু অবজার্ভ দ্য ক্রোমোজোমস, ঠিক আছে, এই সময়। এবার এরপর থেকেই আস্তে আস্তে ওরা এই পোলের দিকে চলে আসবে, ঠিক আছে, আস্তে আস্তে এই পোলের দিকে চলে আসবে অ্যানাফেজ 1-এ গিয়ে, ঠিক আছে। তাহলে বেস্ট স্টেজ অফ জেনেটিক ডিসিশন কখন হয়, ডিসিশনটা কখন নেবে, ডিসিশনটা নেবে অ্যানাফেজ 1-এ গিয়ে, ঠিক আছে। তাহলে ডিসিশনটা কখন নেবে, অ্যানাফেজ 1-এ গিয়ে ডিসিশন নেবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 54, আ বাইভ্যালেন্ট ইন মেয়োসিস 1 constitute of very important conceptual প্রশ্ন, very important conceptual প্রশ্ন। বাইভ্যালেন্ট ইন মেয়োসিস 1 constitute of, মনে রাখবে, 4 ক্রোম্যাটিড অ্যান্ড 2 সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, 4 ক্রোম্যাটিড অ্যান্ড 2 সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 55, সেল হুইচ ইজ নট লাইকলি টু বি কি, not dividing are likely to be at G0 phase, বাট একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে G0 ফেজের থেকে। আচ্ছা, আমাদের হার্ট সেল কি G0 ফেজে থাকে, লিভার সেল কি G0 ফেজে থাকে, একবার এটা বলো তো আমাকে, ইয়েস অর নো। হার্ট সেল, লিভার সেল, ঠিক আছে, এই হার্ট লিভার আমাদের এই দুটো সেল, হার্ট আর লিভার, ঠিক আছে, G0 ফেজে থাকে, এটা একবার বলে দাও, ইয়েস অর নো, জাস্ট ইয়েস নো বললেই হবে, আর কিচ্ছু না। কারণ এই আরেকটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে, G0 ফেজ হচ্ছে, G0 ফেজে আমরা জানি সেলটা ডিভাইড হবে না, বাট মেটাবলিক্যালি অ্যাক্টিভ, very ইম্পর্টেন্ট, মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 56, ফ্র্যাগমোপ্লাস্ট ইজ রিলেটেড টু, অলওয়েজ মনে রাখবে, সাইটোকাইনেসিস, ঠিক আছে, প্ল্যান্ট সেলে হয় ফ্র্যাগমোপ্লাস্ট সাইটোকাইনেসিস, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 57, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস আ ক্রোমোজোম ইজ মিনিমাম কয়েল, তার মানে ক্রোমোজোম খুলে দিয়েছে একদম, কোথায়, কোন স্টেজটাতে। কোশ্চেন নাম্বার 57, ইন্টারফেজ, very ইম্পর্টেন্ট, ইন্টারফেজ। কোশ্চেন নাম্বার 58, ঠিক আছে, খুব মজার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58, এই একটা ট্রিক বলে দিই কীভাবে এখান থেকে করবে, দেখো, আ সেল ডিভিশন টাইম ডিভাইডস টাইম ইজ 1 মিনিট, তার মানে একটা সেল থেকে দুটো সেল হচ্ছে 1 মিনিটে। ইন 20 মিনিটস আ কালচারাল টিউব ইজ 1/8, 20 মিনিটে এক, দেখো এখানে যদি আমি একটা এত বড় কালচারাল প্লেট টিউব বা এত বড় কালচারাল মিডিয়ামটা, হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে, অনেক রকম মাইক্রোবায়োলজি দেখলে দেখতে পাবে, কালচারাল প্লেট এরকম দেখতে হয়, ঠিক আছে, যেখানে আমরা ব্যাকটেরিয়া গ্রো করি, ঠিক আছে, অনেক কিছু এখানে আমরা কালচার মিডিয়াম দিই। দেখো আমি এখানে ভালো করে বোঝাচ্ছি, দেখো বলেছে এইটা যদি 1/8 হয়, ভালো করে বোঝো, এইখানে যদি ধরো কালারটা গ্রিন করি, এটা যদি 1/8 হয়, এইটুকু 1/8, ঠিক আছে, পরের 1 মিনিটে ভালো করে শোনো, পরের 1 মিনিটে এইখানে যতগুলো ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, বা যেই আছে না কেন, বা সেলই আছে না কেন, এখানে যা আছে সেল, পরের 1 মিনিটে কি হবে, এই 1/8টা ডবল হয়ে যাবে না, তাহলে 1/8 × 2, ঠিক আছে, এটা হচ্ছে 1 মিনিট। তাহলে ধরো এই অবধি ভরলো, ঠিক আছে, চলো এই অবধি ভরলো, তাহলে 1/8 × 2 মানে 1/4 ভরলো, ঠিক আছে। চলো এইটা হচ্ছে আমাদের নেক্সট, এইটুকু আমার ভরলো, তাহলে এটা কত, 1/4, ঠিক আছে। চলো এবার আমি নেক্সট কি করব, নেক্সট করব এই পরের 1 মিনিটে 1/4টাকে নিয়ে আসবো
1/4 আবার পরের 1 মিনিটে আবার ডবল হবে, কারণ সেল ডিভিশন 1 মিনিট অন্তর অন্তর বাড়ছে, পরের 1 মিনিট। তখন কী হবে, এই 1/4টা আবার এতটুকু চলে আসবে, তাহলে এইটা হবে 1/4। এই 1/4-এর থেকে যতটুকু এসছে ততটুকু এইখানে আসবে, ঠিক আছে। তাহলে কত হবে, লিডস টু 1/2, ঠিক আছে। আবার এই 1/2টাই আমি যদি বড় করি, ঠিক আছে, এই 1/2 হলো মানে পুরো হাফ কন্টেনার ভর্তি আছে। এইটাই যদি আমি আবার পরের 1 মিনিট করি, তাহলে কি হবে, পুরোপুরি ভর্তি হয়ে গেল 1, মানে এতটা হয়ে গেল, ঠিক আছে। পুরোপুরি ভর্তি হয়ে গেল মানে 1 হয়ে গেল, ঠিক আছে। চলো, ফুল ভর্তি, ফুল ভর্তি। তাহলে কত মিনিট হলো, 1 2 3, মানে 3 মিনিটস, ঠিক আছে, 3 মিনিটস। এবার দেখো আমার 20 মিনিট তো আগে দিয়ে দিয়েছিল, তারপরে এক্সট্রা কত মিনিট লাগলো, 3 মিনিট, তাহলে 23 মিনিটস, ঠিক আছে। 23 মিনিটস পেয়ে গেলাম। চলো, কোশ্চেন নাম্বার 59, which phase of mitosis is essentially the reverse of prophase? অলওয়েজ মনে রাখবে টেলোফেজ, ঠিক আছে, এটা এক্সট্রা কিছু নয়। টেলোফেজ হচ্ছে রিভার্স ফেজ অফ কি, প্রোফেজ, ঠিক আছে। তাহলে অপশান সি, টেলোফেজ হচ্ছে রিভার্স ফেজ অফ প্রোফেজ। আর লাস্ট কোশ্চেন হচ্ছে, দ্য ফেজ of cell cycle is a period of intense synthesis and growth. It constitutes 90% of duration of cell cycle, মানে সেল সাইকেলের 90% ডিউরেশনটা এদের মধ্যে কোন ফেজগুলোতে হয়। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন করোনি, তারা এই ইউটিউব লিঙ্ক আছে নিচে, এই ইউটিউব লিঙ্ক থেকে আমাদের ইউটিউব লিঙ্ক থেকে, অবভিয়াসলি তোমরা ইউটিউবে দেখছো যদিও, তো ইউটিউব লিঙ্ক থেকে এখানে কোনো কিছু নেই। যারা নর্মালি এই পিডিএফটা পাবে হয়তো কোনো সময়, তো তারা ইউটিউব লিঙ্ক থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আসতে পারবে। বাট তোমরা যেহেতু ইউটিউবে দেখছো, তো তোমাদের তো আলাদা করে কিছু নেই। বাট হোয়াটসঅ্যাপে যারা নেই তাদেরকে বলি, তারা এই 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা যে কোনোতে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ফ্রি অনলাইন টেস্ট দিতে পারো, যেখান থেকে আমরা ফুললি ফ্রি অফ কস্ট অনলাইন মক টেস্ট সিরিজ স্টার্ট করেছি। জাস্ট মক 1 হয়েছে, আস্তে আস্তে মক 1 টু মক 10 অবধি বা মক 15 অবধি আমরা আসবো। তার আগে আমরা আগে সিলেবাসটা হাফ সিলেবাস অবধি কমপ্লিট হয়েছে, ফুল সিলেবাস আগে ইউনিট ওয়াইজ কমপ্লিট করব, তারপরে আমরা মক টেস্ট কন্টিনিউ করব, ঠিক আছে। তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা অবশ্যই এই নাম্বারসগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। চলো, অপশানসগুলো দেখে নিই। নেক্সট, কনস্টিটিউট 90%, মানে কোন সময় 90% কনস্টিটিউট হয়, ঠিক আছে। তাহলে আমরা সেল সাইকেলটা যদি পড়ে থাকি, এটা যদি সেল সাইকেল হয়, ম্যাক্সিমাম টাইম তুমি দেখবে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা কি, এই ফেজটা কি ফেজ, ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইন্টারফেজ, মানে G1 S G2 এই ফেজটা। আর এইটা তো আমাদের এম ফেজ, সবাই জানি, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।